স্বাস্থ্য দুরন্ত মন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি। দুরন্ত বন্ধুরা যেন ভালো ও সুস্থ থাকে তাদের সমস্যা দূর করার জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। আজ আমরা কথা বলবো শিশুদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট নুজাতি রহমান। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। শিশুদেরকে তো অনেক সময় শাসন করতে হয়, এই শাসন সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। অনেক ধন্যবাদ। শাসন শব্দটাই বেশ শাসন শাসন একটা ব্যাপার। আসলে শাসন বলতে আমরা কি বোঝাই সেটা যদি একটুখানি শুরুতে বলে নিই। শাসন বলতে আমরা বোঝাই যে একটি শিশু সে বেড়ে উঠছে, বেড়ে উঠতে উঠতে সে হয়তো এমন কিছু আচরণ করছে যে আচরণগুলো প্রত্যাশিত নয়। এবার সেই আচরণগুলো থামাবার জন্য কিছু বিহেভিয়ার করা বা কিছু কাজ করা যাতে শিশুটি ওই আচরণগুলো আর না করে, তাই তো? তো একটু অনাদিকাল থেকে যেই শাসনের প্রচলন অ্যাকচুয়ালি ছিল সেদিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখতে পাই শিশুদেরকে শাসন করার জন্য বকা দেওয়া হচ্ছে, কখনো কখনো মার দেওয়া হচ্ছে, যেটা এখন এই সময়ে এসে আমি বলবো যে আমরা খুব লাকি যে আমরা এখন জানি যে শিশুর বেড়ে ওঠার জন্য কি ধরনের শাসন প্রক্রিয়া আসলে সাহায্য করে। এবার শাসনটা কিন্তু আসলেই দরকারি, শাসন করা যাবে না এমন কিন্তু নয়। একটি শিশু বেড়ে উঠতে উঠতে তাকে শাসন অবশ্যই করতে হবে কিছু জায়গায়, কারণ শুধু আদর দিয়ে তো আর শিশুটি শিখবে না সবকিছু। আর শিশুদের ব্যাপারটা এরকম যে সে সবসময় আনন্দই পেতে চায়, যে কাজে আনন্দ পাওয়া যায় সে কাজটাই সে বারবার করতে চায়, এবং ওর কাছে তো এই লিমিট সেন্সটা কাজ করে না যে কোথায় থামতে হবে। তার আচরণটিকে আমরা ম্যানেজ করতে চাই, সেই কারণে আমরা শাসন করছি। অনেক ক্ষেত্রে শাসন ভীষণ কড়া শাসনও হয়ে যায়, সেটি কিন্তু শুধু যে সবসময় শিশুর আচরণের কারণে হয় বিষয়টি তা নয়। যেমন ধরুন কোনো একটি বাড়িতে হয়তো বাবা মা, যদি আমরা একটু কোর ফ্যামিলি ধরি যে বাবা মা সন্তান এই নিয়েই সে একটি বাড়ি, তো সেখানে যদি বাবা মায়ের মধ্যে সম্পর্কের অসুবিধা থাকে, তাদের সম্পর্কটি যদি সুন্দর না থাকে, তাহলে তারা নিজেরাই বেশ অশান্তিতে থাকেন, এবং সেটার রিফ্লেকশন অনেক সময় শিশুকে শাসনের মাধ্যমে হয়। নিজেদের যে ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশনটা তারা শিশুকে শাসনের নামে শিশুর উপর ঢেলে দিচ্ছেন। এভাবেও আমরা বলছি যে আমি তো তাকে শাসনই করতে চেয়েছি, কিন্তু সেটা আসলে ভীষণ কড়া শাসন হয়ে যাচ্ছে, যেটা শিশুর জন্য ভীষণ ক্ষতিকর। এই শাসন আর নির্যাতনের মধ্যে যে একটা পার্থক্য আছে, এই বিষয়টা যদি একটু বলতেন। শাসন এবং নির্যাতনের মধ্যে খুব সুস্পষ্ট পার্থক্য আছে। শাসন হচ্ছে যতক্ষণ পর্যন্ত শিশুটির ভালোর জন্য আমরা ও যতটুকু নিতে পারবে অতটুকু করব। শিশুকে আমি অবশ্যই শাসন করে বলতেই পারি যে তোমার এই আচরণটি এইভাবে হওয়াটা ঠিক হচ্ছে না, এরকমটা হলে ভালো হয়। কিন্তু সেটা করতে গিয়ে আমি যদি খুব লাউড হই, আমি যদি ভীষণ জোরে চিৎকার করি, যেটাতে শিশু আতঙ্কিত হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে কি হয় যে আমি ওকে যেটা শেখাতে চাচ্ছি সেই মেসেজটার বদলে ওর কাছে মেসেজ চলে আসে যে আমার কোনোভাবেই ভুল করা সম্ভব না, আমি কোনোভাবেই ভুল করতে পারবো না, ভুল করলেই আমাকে এই অগ্নিমূর্তি দেখতে হবে, আমাকে প্রচণ্ড মার খেতে হবে, এবং সেই ট্রমাটা ওর মনে কিন্তু গেঁথে বসে থাকে। আমি এরকম অনেক মানুষ পেয়েছি যারা শিশুকালে এরকম ভয়ঙ্কর ধরনের নির্যাতনের ভেতর দিয়ে গেছে, এবং সেটা মনে হলে এখনো তাদের হাত পা ঠান্ডা হয়ে যায়, এবং তারা এতই বিচলিত হয়ে পড়েন যে তারা স্বাভাবিক জীবনে আর স্বাভাবিক থাকতে পারেন না। তো এই ধরনের শাস্তি, যেটিকে আপনি বলছেন নির্যাতন, এই ধরনের নির্যাতনের ভীষণ সুগভীর প্রভাব আছে একজন মানুষের বেড়ে ওঠার উপর। আপনি বললেন শিশুর উপর মানসিক প্রভাব পড়ছে। কি কি লক্ষণ দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে শিশুটি এসব আচরণ দ্বারা প্রভাবিত? হ্যাঁ, সত্যি অসংখ্য লক্ষণ কিন্তু শিশুরা দিতে থাকে। আমরা অভিভাবকরা মনে করি যে হ্যাঁ আমরা তো শাসন করবই, কিন্তু শিশুটি কিভাবে প্রভাবিত হচ্ছে সেটা কিন্তু তার আচরণ থেকে আমরা বুঝতে পারি, যেটাকে লক্ষণ বলছেন। এটা ভীষণভাবে হয় যে শিশুটি অনেক গুটিয়ে গেছে, সে হয়তো নিজে থেকে যে এক্সপ্লোরেশনগুলো করত, যেমন ধরুন এরকম হয় যে বাচ্চারা ভীষণ এক্সপ্লোর করতে থাকে, যেমন ধরুন এই যে ওরা যদি এখানে নিয়ে আসা হয়
অনেক জিনিস আছে এখানে, রাইট? একটা টেবিল আছে, টেবিলের ভেতরে বেশ কিছু খেলনা আছে, ও কিন্তু সবগুলো ধরতে যাবে, ও কিন্তু জানে না যে ধরলে হয়তো এটা মিসপ্লেসড হয়ে যেতে পারে, কোনোটা ভাঙতে পারে, এগুলো কিন্তু ওর বুঝবার জিনিস না। ওর দেখবে যে ও মানে ওর এটা ভাল লাগছে, ও এটা নিতে চাইবে, রাইট? তো দেখা যাবে যে সেই ধরনের শিশুগুলো এই ধরনের এক্সপ্লোরেশন করতে ভীষণ ভেতর থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে, ভয়ে ভয়ে থাকছে। বাচ্চাটির ভেতরে এরকম হতে পারে যে সে খুব অকারণে কান্নাকাটি করছে, কি কারণে করছে এটা কেউ জানে না। সব বাচ্চার কিন্তু একই রকম রিয়াকশন হয় না। কোনো বাচ্চা দেখা যায় যে এই ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন যখন হতে থাকে তার উপর, সেই নির্যাতনের প্রভাবে সেও নিজে এমন সব রিয়াকশন দিতে থাকে যেগুলো ভীষণ লাউড। সে হয়তো প্রচণ্ড জেদি হয়ে যেতে পারে, সে খুব ন্যাগিং করছে, কোনো জিনিস চাইছে তো বারবার বারবার চাইছে এবং না পাওয়া পর্যন্ত সে থামছে না, গড়াগড়ি করে কান্না করছে। অনেক বাচ্চা মাথা মানে হেড ব্যাঙিং যেটাকে বলে, মাথা ঠোকে, একদম শিশু বয়সেই সাধারণত এগুলো হয়। এগুলো ধরুন 3, 4, 5 এই সময়ের মধ্যেই সাধারণত এই ধরনের আচরণগুলো হয়। এগুলো কিন্তু খুব রিস্কি। তারপর হতে পারে বাবা মায়ের ভীষণভাবে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে, বা যেই কাছের মানুষ তার প্রচণ্ড মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে, যেটাকে অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার বলে। সেক্ষেত্রে বুঝতে হবে যে বাচ্চাটি আসলে কিছুর ভেতর দিয়ে যাচ্ছে, সেই নির্যাতনেরই শিকার হয়েছে, আমরা জানি না হয়তো। আবার কিছু বাচ্চা হয়ে যায় সে একটু আলগা হয়ে যায়, একদম নিজেকে গুটিয়ে নেয়, সে তার মতো করে তার গণ্ডির ভেতরে একটা জীবনযাপন করতে শুরু করে। অনেক সময় সোশ্যাল অ্যাংজাইটি দেখা যায়, বাচ্চাটির কারো সাথে মিশতে অসুবিধা হচ্ছে, স্কুলে হয়তো সে বন্ধু বানাতে পারছে না, সবাইকে তার মনে হচ্ছে যে আমাকে কেউ গ্রহণ করবে না, আমাকে কেউ মেনে নিচ্ছে না, স্কুলে যেতে চাইছে না। তো এইরকম ধরনের সিমটমগুলো যদি আমরা দেখি তাহলে বুঝে নিতে হবে যে শিশুটি আসলেই কোনো অসুবিধার ভেতর দিয়ে যাচ্ছে, এবং সেটা হতে পারে যে ডাইরেক্ট তার সাথে যে শারীরিক মানসিক নির্যাতন হয় সেটার একটা ইম্প্যাক্ট। আপা, আপনি পরিবারের কথা বললেন যে পরিবারও এরকম শাসন থেকে নির্যাতনের শিকার হতে পারে, স্কুলেও কি এরকম শাসন থেকে নির্যাতনের শিকার হতে পারে শিশুরা? হ্যাঁ, অবশ্যই হতে পারে। স্কুলে যাওয়ার পরে কিন্তু বাচ্চারা বেশ কয়েকটি পক্ষের সাথে তার দেখা হয়। একটি হচ্ছে তার শিক্ষা মানে সহপাঠী, সে যাদের সাথে পড়বে তাদের সঙ্গে ওর দেখা হয়, শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষ আছে, সেখানেও কিন্তু এরকম নির্যাতনের শিকার হওয়া সম্ভব। একটা সময় ছিল যে শিক্ষকরা পড়ার জন্য মারবে, এটা পরিবার থেকে বলেই দেওয়া হতো, এবং বাচ্চাকেও বলে দেওয়া হতো যে শিক্ষক যে মারবে ওটাই কিন্তু বিরাট ব্যাপার, মানে খুব গ্লোরিফাই করা হতো যে শিক্ষকের মার খাওয়া খুব ভালো ব্যাপার, এরকম একটা ব্যাপার, খুব অ্যাকসেপ্টেড। কাজেই শিক্ষকের কাছ থেকে তো মার খাওয়ার ঘটনাটি আসলে ছিল একটা সময়। আরেকটি যেটা হয় সেটি হচ্ছে এই যে সহপাঠী যারা আছে তাদের কাছ থেকেও কিন্তু নির্যাতন আসতে পারে। এই নির্যাতনের জায়গাটি নিয়ে আসলে আমরা অনেক কম কথা বলি এবং শিশুরাও অত বলে না, কারণ একদমই সহপাঠী এবং যে ধরনের নির্যাতন আসে ওরা ঠিক বুঝতে পারে না যে এটা আসলে একটা নির্যাতন। বুলিং বলা হয় এটাকে, হ্যাঁ, যে কোনো ধরনের নির্যাতনকে অ্যাকচুয়ালি বুলি বলা হয়। তো স্কুল বুলির ব্যাপারটা হচ্ছে যে সহপাঠী শিক্ষার্থীরা আছে, সেই ক্লাসের হতে পারে কিংবা একটু উঁচু ক্লাসের হতে পারে, ওরা নানান সময় হয়তো বাচ্চাটিকে নিয়ে মজা করতে পারে, এবং এই বুলির ধরনটাই কিন্তু হচ্ছে মজা করার উদ্দেশ্যে করা। হয়তো হতে পারে যে ওকে একটা নামে ডাকা হচ্ছে, যে নামটা ওর জন্য খুব অপমানজনক, তো সে সেই অপমানটি নিয়েই হয়তো আস্তে আস্তে থাকছে, ওদের সঙ্গে সময় কাটাচ্ছে, কিংবা ওকে হয়তো শারীরিকভাবে কোনোভাবে খোঁচানো হচ্ছে, এমন কিছু শারীরিক ব্যাপার করা হচ্ছে যেটাতে ও ব্যথা পায় কিন্তু ও ওভাবে বলতে পারে না। তো এইরকমভাবে অনেক ধরনের বুলি ওর সহপাঠীদের কাছ থেকেও পায়, আবার স্কুল কর্তৃপক্ষের কাছ থেকেও হতে পারে। স্কুল কর্তৃপক্ষ নানান সময়ে এমন ধরনের আচরণ হয়তো করে থাকে যেটা বাচ্চাটির জন্য খুব সম্মানহানিকর এবং সে নিজেকে খুব মূল্যহীন ভাবতে শুরু করতে পারে।
তো এই ধরনের নির্যাতন সত্যিকার অর্থে স্কুল থেকে আসতে পারে। তবে যদিও এখন কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রেই সচেতন হয়েছে এই ধরনের বুলির ব্যাপারে, শিক্ষকরা পড়াশোনার জন্য বা শাসনের উদ্দেশ্যে ফিজিক্যালি টর্চার করবে সেটাকে এখন যেমন একদম নিষিদ্ধ করা হয়েছে, ওটা তারা করতেই পারবে না। শাস্তি তো অবশ্যই থাকবে, যদি সে টাস্ক কমপ্লিট না করে তার জন্য একটা শাস্তি থাকবে, কিন্তু সেই শাস্তিটা কিরকম হবে সেই জিনিসগুলো এখন স্কুলের কাছে ডিফাইন করে দেওয়া হয়েছে। আপনি বুলিং এর কথা বললেন, সেক্ষেত্রে একজন শিক্ষকের বা স্কুলের কি কি ভূমিকা থাকা উচিত? হ্যাঁ, শিক্ষককে আসলে এখানে একটা বড় ভূমিকা নিতে হয় এবং কর্তৃপক্ষের একটা বিরাট ভূমিকা থাকে। অনেক সময় শিক্ষকের পক্ষে হয়তো ক্লাসের ভেতরে উনি হয়তো পড়াচ্ছেন, ক্লাসের বাইরে যখন বাচ্চাটি একটি কোনো না কোনো আচরণের ভেতর দিয়ে যাচ্ছে সেখানে কিন্তু সবসময় শিক্ষক নজর দিতে পারেন না। তো কর্তৃপক্ষের যদি অতটা মনিটরিং এর একটা ব্যাপার থাকে তাহলে এই জায়গাগুলো তারা ম্যানেজ করতে পারেন। বাচ্চাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জায়গাটাতেও তারা কাজ করতে পারেন। ওদের যে কারিকুলাম, সেই কারিকুলামের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো আসতে পারে যে কাউকে নিয়ে মজা করলে সেখানে কি প্রভাব পড়তে পারে। একটি বাচ্চা কিন্তু আসলে শিক্ষকদেরকে ভীষণ মানে এবং স্কুলে যাওয়া শুরু করার পর থেকে কিন্তু সে বাবা মায়ের চাইতেও শিক্ষকের কথাকে বেশি মূল্যায়ন করে। তো সেখানটিতে শিক্ষকের কাছ থেকে যদি এই ধরনের বা স্কুল কর্তৃপক্ষ যদি এভাবে ডিজাইন করেন যে তাদেরকে নৈতিক মূল্যবোধ দেওয়া যাবে, তাহলে সেই জায়গাটি সত্যি সুন্দরভাবে কার্যকর করা সম্ভব। আমরা যখন বুঝতে পারছি শিশু এমন কিছু সমস্যায় পড়ে গিয়েছে, তখন আমাদের করণীয় কি? সবচেয়ে বড় কাজটি হচ্ছে বাবা মায়ের। অ্যাকচুয়ালি বাবা মায়ের প্রথমেই সচেতন হওয়া প্রয়োজন যে ওর কী ধরনের সিমটম হচ্ছে সেই জায়গাটিতে। এখানে প্যারেন্টিংয়ের একটা বড় ব্যাপার আছে। একটু ছোট্ট করে যদি আমি প্যারেন্টিংয়ের ব্যাপারটা বলি, যে কয়েক ধরনের প্যারেন্টিং কিন্তু প্রচলিত আছে। তার মধ্যে একটি হচ্ছে অত্যন্ত শাসনমূলক, যেটাকে বলে অথরিটারিয়ান প্যারেন্টিং। একটি হচ্ছে পারমিসিভ প্যারেন্টিং, যেটাতে ভীষণভাবে সব ব্যাপারে অনুমতি দেওয়া হয়। একটি হচ্ছে নেগলেক্টফুল প্যারেন্টিং, যে প্যারেন্টিংয়ে শিশুর সব কিছুকেই ইগনোর করা হয় বা উপেক্ষা করা হয়। আরেকটি হচ্ছে অথরিটেটিভ প্যারেন্টিং, যেটিকে ফার্ম প্যারেন্টিং বলে, যেখানে শিশুর কিছু বলবারও অধিকার থাকে এবং বাবা মাও সেখানে বলেন, দুজনে মিলে একটি সমতার মধ্যে থেকে সম্মান করেন দুজনেরই দুজনের মতামতকে। সেই শিশুটি ছোট হলেও তার কিছু জায়গা থাকে, তার কিছু অনুভূতি থাকে, চাহিদা থাকে, সেটিকে সম্মান করার প্রয়োজন হয়, তাহলে শিশুটি একটি সম্মান নিয়ে বড় হতে পারে একটি পরিবারে। তো সেই অথরিটেটিভ প্যারেন্টিংটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য প্যারেন্টিং। সেখানে অ্যাকচুয়ালি কি করা হয়, শিশুটি কিসের ভেতর দিয়ে যাচ্ছে সেটা শোনা হয়। তার মানে শিশুটির যদি কোনো না কোনো লক্ষণ দেখা যাচ্ছে, তাহলে তাকে সাথে নিয়ে বসে তার কথাগুলো শোনা প্রয়োজন, যে সে আসলে কিসের ভেতর দিয়ে যাচ্ছে, অত্যন্ত আদরের সাথে এবং তাকে সম্মান দিয়ে সে যেন বুঝতে পারে যে সত্যিকার অর্থেই তার বাবা মা শুনতে চায় এবং এর কারণে সে কোনো শাস্তি পাবে না। শিশুর সাথে যতটুক সময় আমরা স্পেন্ড করব ততটুক সময় ওখানেই মনোযোগ দেব। এটা আমরা করব না যে শিশুকে পাশে রেখে আমরা মোবাইল ফোন দেখছি কিংবা অন্য কিছু করছি, অফিসের কাজ করছি, টিভি দেখছি। এটা কিন্তু কোয়ালিটি টাইম দেওয়া নয়। অনেক বাবা মাই বলেন যে হ্যাঁ একসাথেই তো থাকছি, কিন্তু আমি আসলে থেকেও নেই, আমি আমার কাজে ব্যস্ত আছি, আমার পৃথিবীতে ব্যস্ত আছি, আমি হয়তো টেলিফোনে বেশ অনেকটা সময় কাটাই, অনেকের সাথে আমাকে ফোনে কনভারসেশন করতে হয়। বাচ্চাটা কিন্তু সেই সময় লেফট আউট থাকে। তো একটি সময় নির্ধারণ করা প্রয়োজন যেখানটিতে বাচ্চাকে খুব মনোযোগ দিয়ে ওই সময়টাতে অ্যাটেন্ড করা হবে। সেটা দিনের যে কোনো সময়ের 1 ঘন্টাও হতে পারে। এবং তারপরে যদি দেখা যায় যে সে আসলেই এর মাঝেও দিয়েও আপনি পারছেন না বাচ্চাটির লক্ষণগুলো কমাতে, সেক্ষেত্রে কোনো স্পেশালিস্টের সহায়তা নেওয়া ভীষণ প্রয়োজন আছে। একজন শিশু চাইল্ড সাইকোলজিস্ট, যিনি তার সঙ্গে কথা বলা যেতে পারে যে শিশুটির এই ধরনের সিমটম হচ্ছে, এখন আসলে কি করা যেতে পারে। আমরা চাই না কোনো শিশুই এরকম সমস্যার মধ্যে দিয়ে যাক, সেক্ষেত্রে বাবা মা কি কি সতর্কতা অবলম্বন করতে পারে? এটা খুব বড় আসলে উত্তরটা, প্রশ্নটি ছোট। এই সতর্কতা শিশুটির জীবনের শুরু থেকেই আসলে অবলম্বন করা প্রয়োজন। একজন বাবা মা যখন কনসেপশন করছেন, শিশুটিকে গর্ভে ধারণ করছেন, বাবা মায়ের প্রস্তুতিটা আসলে তখন থেকেই শুরু হওয়া প্রয়োজন। প্রথমত সেখানটিতে দুজনের
ঐক্যমতের দরকার আছে যে তারা সন্তানটি চান কিনা এবং জীবনের এই সময় তারা সন্তানটি চান কিনা, এটির উপর কিন্তু নির্ভর করে অনেক কিছু। দুজনের ঐক্যমতের ভিত্তিতে সেই সন্তান ধারণ করা এবং তারপর দুজনেই সেই সন্তান ধারণের পর থেকে জন্ম হওয়া পর্যন্ত প্রসেসে দুজন একসাথে থাকা। শিশু জন্মদানের পুরো প্রসেসটাতে তো অ্যাকচুয়ালি বাবার ইনভলভমেন্ট দেখা যাচ্ছে যে শুরুতেই আছে শুধু, তারপরের পুরো প্রসেসটাতে বাবার কিন্তু শারীরিক ইনভলভমেন্টের জায়গাটা কম এবং মানসিক। তো সেখানটিতে বাবা যদি ইনভলভ হতে পারেন এবং মাও এখানে যদি কোঅপারেটিভ হন, তাহলে তারা পুরো জার্নিটা আসলে একসাথে করতে পারেন। এরপর যেটি শিশুটি আসবার পরে সম্পূর্ণ মনোযোগ আসলে শিশুর বেড়ে ওঠা এবং শিশুর যত্নে থাকা প্রয়োজন, এটা দুজনেরই। তারপরে আসছে কোয়ালিটি টাইমের কথা, যেটা বললাম, বাচ্চার সাথে ভীষণভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা প্রয়োজন, যাতে বাচ্চা বুঝতে পারে যে আমার বাবা মা আমার পাশে আসলেই আছেন। তারা শুধু আমার দৈনন্দিন জীবনযাপনের জিনিসগুলো প্রোভাইড করেই শেষ না। অনেক বাচ্চার কাছেই বাবা মায়েরা এরকম যে প্রয়োজনীয় জিনিসগুলো শুধু বাবা মায়েদের কাছ থেকে পাওয়া যাবে, কিন্তু মানসিকভাবে তারা বাবা মাকে কখনো কাছে পায় না। মানসিকভাবে তখনই পেতে পারবে যখন কোয়ালিটি টাইম স্পেন্ড হবে এবং শিশু তার মনের কথাগুলো বাবা মাকে শেয়ার করতে পারবে খুব সেফলি। কিছু জায়গায় অবশ্যই তার বিহেভিয়ার ম্যানেজমেন্টের জন্য কিছু দ্বিমত হবে এবং সেখানটিতে ওই যে ডিসিপ্লিন একটু ইম্পোজ করা, সেই জায়গাগুলো থাকবে, কিন্তু সেখানটিতে ডেফিনেটলি শারীরিকভাবে কোনো নির্যাতন নয় এবং মানসিক নির্যাতন তো অবশ্যই নয়। মানসিক নির্যাতন সেগুলোই যেগুলো গালাগালি করা হতে পারে, বাচ্চাকে ভীষণ অবমূল্যায়ন করে কথা বলা হয়, খুব অপমান করে কথা বলা হয়, সেগুলো না করে বরং যেটা চাওয়া হচ্ছে সেটা কি কারণে চাওয়া হচ্ছে সেটা এক্সপ্লেইন করে তারপরে ওই নিয়মটা তার সাথে আলোচনা করা। বাচ্চাদের ভেতরে ভীষণ কিউরিওসিটি থাকে, যেটা ওকে না করা হয় ওর কাছে মনে হয় যে কেন না করলো, একটু করে দেখি। সেটা মোমবাতিটা জ্বলছে, ওটা কিন্তু হাত দিও না, কেন হাত দেবে না? ও একটু ধরে দেখতে চায় যে মোমবাতির ভেতরে কি আছে, আগুনটার ভেতরে কি আছে, যে আমি একটু হাত দিয়ে দেখি। তো ওকে যদি বলা হয় আগে যে বাবা এটা কিন্তু গরম এবং কি টাইপ গরম, সেটা তাকে একটু এক্সপিরিয়েন্সও করানো যেতে পারে, তাহলে ও নিজেই আসলে যাবে না আর মোমবাতির কাছে, রাইট? কিন্তু আমি যদি এভাবে ইম্পোজ করি যে তুমি কিন্তু এটা ধরবে না, এবং ধরতে গেছে তখন ব্যথা পেয়ে আসার পরে তাকে আবার শাস্তিই দিলাম যে বলেছিলাম তো না ধরতে, কেন গিয়েছো ধরতে, রাইট? তো তখন কি হলো, পরিবেশটা আর ইমোশনালি সেফ থাকলো না। এবং যদি সত্যিই ভুল করে এসে থাকে তাহলে সেখানটিতে তাকে কনসোল করা প্রয়োজন আগে, কারণ ভুলটা হয়ে যাওয়ার পর তো সে নিজেই আসলে কষ্টে আছে। জি, সেই জায়গাটিতে তার প্রতি সহানুভূতি এবং সহমর্মিতার সাথে আসলে আচরণ করা প্রয়োজন এবং ওকে আদর করা, গ্রহণ করে নেওয়া শাস্তিমূলক আচরণের বদলে। আজকে আমরা শিশুর উপর শারীরিক ও মানসিক নির্যাতন, এর প্রভাব, লক্ষণগুলো এবং পিতামাতার কি করণীয় এসব সম্পর্কে জানলাম। আশা করি এগুলো আমাদের সবার জীবনে অনেক কাজে লাগবে। ধন্যবাদ আপা আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং দুরন্ত টেলিভিশনকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। কথা হলো শিশুর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের প্রভাব নিয়ে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিশুদের যত্নে রাখুন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।